কৃষক বন্ধু, আলু চাষে প্রথম স্প্রের পর অর্থাৎ আমাদের আলু গাছের বয়স ৩৫ বা ৪০ দিন পর্যন্ত আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি মেনটেন করা বা যে মেডিসিনগুলি প্রয়োগ করা দরকার বা প্রয়োজনীয় সেই বিষয়ে আজকের ভিডিও। অর্থাৎ মোট কথা, আলু গাছের বয়স ৩০ থেকে ৩৫ দিন হওয়া পর্যন্ত আপনাকে এই সময়ে কোন কোন মেডিসিনগুলো বিশেষভাবে অবশ্যই প্রয়োগ করতে হবে, যা আগামী দিনে আলুর ফলন বৃদ্ধিতে এবং আলু গাছকে সুস্থ ও স্বাভাবিকভাবে রাখতে বিশেষ ভূমিকা পালন করবে। তাই আজকের ভিডিওটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করব। আপনি যদি আলু চাষ করে থাকেন তাহলে এই ভিডিওটি কোনোভাবেই স্কিপ করে যাবেন না। তো কৃষক বন্ধু, পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ করব ভিডিওর নিচে কালো রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে অল ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও আপনার কাছে প্রতিনিয়ত পৌঁছে যায়। তো ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। আর অবশ্যই লাইক করতে ভুলবেন না। কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই লিখবেন, আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক। তো কৃষক বন্ধু, আলু গাছের সম্পূর্ণ জীবনকালকে তিনটি স্টেজে বা তিনটি ভাগে ভাগ করা হয়। এই তিনটি স্টেজের মধ্যে প্রথম যে স্টেজ সেটি হচ্ছে গ্রোয়িং স্টেজ, এবং দ্বিতীয় স্টেজ সেটি হচ্ছে ফ্লাওয়ারিং স্টেজ বা ফ্রুটিং স্টেজ, এবং তৃতীয় স্টেজটি হলো হারভেস্টিং স্টেজ। এই তিনটি স্টেজের মধ্যে আমাদের বিভিন্ন রকম স্টেজে বিভিন্ন রকম পরিচর্যা করা প্রয়োজনীয়। তো আমাদের আলু গাছ যখন ২৫-৩০ দিন বয়স এবং সর্বাধিক ৪০ দিন বয়স পর্যন্ত থাকে, ঠিক সেই সময়টিকে আমরা গ্রোয়িং স্টেজ ধরে থাকি। আর এই সময় গাছের পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি করাটা বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি এই সময় পর্যাপ্ত পরিমাণে গাছের বৃদ্ধি না করতে পারেন, তাহলে আগামী দিনে কখনোই সেই আলু থেকে পর্যাপ্ত পরিমাণে ফলন আশা করতে পারবেন না। এবং বিভিন্ন রকম সমস্যা অনুযায়ী আমাদের এই সময় অবশ্যই বিভিন্ন রকম মেডিসিন প্রয়োগ করতে হবে, যেগুলো আগামী দিনে গাছকে সুস্থ ও স্বাভাবিক এবং উচ্চ ফলনশীল করতে বিশেষভাবে ভূমিকা পালন করবে। এবং এই সময়ের পরিচর্যাটাই সবথেকে গুরুত্বপূর্ণ একটি পরিচর্যা বলে আমরা মেনে থাকি। তো অবশ্যই আপনার আলু গাছের বয়স যদি ৩০ দিনের এদিক সেদিক হয়ে থাকে, অর্থাৎ ৪০ দিনের আগে পর্যন্ত রয়েছে, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করব। তো কৃষক বন্ধু, আমাদের আলু গাছের প্রধান যে মেডিসিন সেটি হচ্ছে ছত্রাকনাশকের প্রয়োগ। ছত্রাকনাশকের প্রয়োগ আমাদের আলুর চারা মাটি থেকে বেরিয়ে আসার পর থেকে শুরু করে একদম হারভেস্টিং করার আগে পর্যন্ত সঠিক সময়ে সঠিক পরিমাণে অবশ্যই ছত্রাকনাশক প্রয়োগ করে আসতে হবে। না হলে কিন্তু আপনি কখনোই আলুর সুস্থ ও স্বাভাবিক করতে পারবেন না। তাই অবশ্যই প্রতিনিয়ত ছত্রাকনাশক আমাদের ব্যবহার করে আসতে হবে। প্রতি সপ্তাহে ৮ দিন অন্তর, অন্তর আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। এমনকি যদি অতিরিক্ত ঠান্ডা বা শীত বা কুয়াশা আসে, তাহলে আপনাকে ৪ দিন বা ৫ দিন অন্তর, অন্তরও ব্যবহার করতে হতে পারে। তো অবশ্যই পরিস্থিতি অনুযায়ী আমরা ছত্রাকনাশক হিসেবে ম্যানকোজেব অথবা প্রোপিনেফ অর্থাৎ অ্যান্ট্রাকল অথবা ইন্ডোফিল ব্যবহার করে থাকি। তো এই মেডিসিনগুলো ব্যবহার করার সাথে, সাথে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে গাছের কী অবস্থায় রয়েছে বা কোন সমস্যা রয়েছে, সেই সমস্যা অনুযায়ী আমাদেরকে মেডিসিন বেছে নিতে হবে। তো এই সময়ে আমাদের গাছের সবথেকে গুরুত্বপূর্ণ যে মেডিসিনগুলো, সেগুলোর মধ্যে প্রথমেই রয়েছে যে মেডিসিনটি, সেটি হচ্ছে জিঙ্ক। হ্যাঁ বন্ধুরা, জিঙ্ক এই সময় সবথেকে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তাই এই সময় অবশ্যই প্রথম স্প্রে অথবা দ্বিতীয় স্প্রেতে আপনি একবার জিঙ্ক ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার গাছ অবশ্যই দ্রুত বৃদ্ধি হতে শুরু করেছে এবং গাছগুলোর সবুজ সতেজভাবে বৃদ্ধি হতে চলেছে। তো এই জিঙ্ক যদি আপনি ব্যবহার করেন, তাহলে বাজারে যে ১২% এর জিঙ্ক আমরা পাই, সেই ১২% এর জিঙ্ক আমরা অবশ্যই প্রতি লিটার জলে ১ গ্রাম হারে ব্যবহার করার চেষ্টা করব। এবারে এর সাথে আপনাকে আরেকটি মেডিসিন ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে এনপিকে ১৯-১৯-১৯। হ্যাঁ বন্ধুরা, এই এনপিকে ১৯-১৯-১৯ এই মেডিসিনটি যদি আপনি এই প্রথম অথবা দ্বিতীয় স্প্রেতে ব্যবহার করেন, তাহলে আপনার গাছ সুন্দরভাবে বৃদ্ধি হতে থাকবে, যা আপনার আশেপাশের চাষির আলুর চেহারার সঙ্গে কোনোভাবেই তাল মিলিয়ে চলতে পারবে না সেই চাষির আলু গাছগুলো। আপনার আলু গাছগুলো একেবারেই আলাদা রকমভাবে বৃদ্ধি হতে থাকবে, যে আলু গাছগুলো দেখে অন্য চাষিরা জিজ্ঞেস করবে আপনাকে যে আপনি কি ব্যবহার করেছেন। অবশ্যই এই জিঙ্ক এবং ১৯-১৯-১৯ এই মেডিসিনটি ব্যবহার করার সাথে, সাথে আপনি আরেকটি মেডিসিন ব্যবহার করবেন, সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড। অবশ্যই হিউমিক অ্যাসিড ব্যবহার করলে গাছে প্রচুর পরিমাণে শেকড় বৃদ্ধি করে এবং গাছের মাটিতে যে রস রয়েছে সেই রসটিকে ধরে রাখার
সাহায্য করে এবং গাছ থেকে প্রচুর পরিমাণে খাদ্য সংগ্রহ করতে শেকড়গুলোকে দ্রুত কার্যকর গড়ে তোলে। তো এই হিউমিক অ্যাসিড অবশ্যই আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। এবারে হিউমিক অ্যাসিড যদি আপনি ব্যবহার করেন তাহলে কোন হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন? বাজারে অনেক রকমের হিউমিক অ্যাসিড পাওয়া যায়। যেমন 6% থেকে শুরু করে একদম 98% পর্যন্ত আমরা বাজারে হিউমিক অ্যাসিড পেয়ে থাকি। তো কোন সময় কোন হিউমিক অ্যাসিড ব্যবহার করব এবং কোন হিউমিক অ্যাসিড ব্যবহার করলে কী পরিমাণ ব্যবহার করব অবশ্যই সম্পূর্ণ বিস্তারিত জানাবো। তার আগে আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে প্রত্যেকেই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। তো চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক। এবারে আপনি যদি এই মেডিসিনগুলো ব্যবহার করেন তাহলে কোন মেডিসিন কী পরিমাণ ব্যবহার করবেন? এটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে আপনার আলু গাছের ক্ষতি হতে পারে এবং কম পরিমাণে ব্যবহার করলে পর্যাপ্ত পরিমাণে আপনি কাজ পাবেন না। তাই অবশ্যই ঠিক পরিমাণ বেছে নেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি ছত্রাকনাশক হিসেবে ম্যানকোজেব 75% গোত্রের যে কোনো ছত্রাকনাশক নেন, যেমন ইন্ডোফিল M45, ইউথেন M45 অথবা ডাইথেন M45, এই ধরনের ছত্রাকনাশকগুলো আপনার আবহাওয়ার উপর ভিত্তি করে আপনাকে বেছে নিতে হবে। তবে সাধারণত প্রতি লিটার জলে 3 গ্রাম হারে আমরা মিশিয়ে থাকি। তবে অতিরিক্ত নিম্ন আবহাওয়া থাকলে, অর্থাৎ তাপমাত্রা যদি দিনের বেলা 20 থেকে 21 ডিগ্রির মধ্যে থাকে এবং রাতের বেলা 10 থেকে 8 ডিগ্রির মধ্যে নেমে যায়, তাহলে আপনাকে এর থেকে অনেক বেশি পরিমাণে মেশাতে হবে। আর আপনি যদি অ্যান্ট্রাকল ব্যবহার করেন তাহলেও ঠিক একই পরিমাণে আপনাকে মেশাতে হবে। তবে অতিরিক্ত ঠান্ডা থাকলে অবশ্যই আপনি অ্যান্ট্রাকলের পরিবর্তে ম্যানকোজেব 75% গোত্রের ছত্রাকনাশক ব্যবহার করবেন। তাহলে আপনার গাছ অতি সহজেই ছত্রাকের আক্রমণ হতে পারবে না। এবারে এই ছত্রাকনাশকের সাথে সাথে আপনি যদি জিঙ্ক ব্যবহার করেন, 12% যে জিঙ্ক আমরা বাজারে পাই, সেই জিঙ্ক আপনাকে নিতে হবে প্রতি লিটার জলে 1 গ্রাম হারে। এই জিঙ্ক আপনি অবশ্যই 12% জিঙ্ক ব্যবহার করার চেষ্টা করবেন, যেটি ফোলিয়ার স্প্রে হিসেবে ব্যবহার করার জন্যই তৈরি করা হয়। তো এবারে এর সাথে সাথে আপনি এনপিকে 19-19-19 এটি যদি নেন তাহলে আপনাকে অবশ্যই প্রতি 15 লিটার ট্যাঙ্কের জন্য নিতে হবে 60 থেকে 70 গ্রাম। এই 60 থেকে 70 গ্রাম আপনি অবশ্যই 15 লিটার জলে মিশিয়ে তারপরেই আপনি সেই জলগুলো ট্যাঙ্কের মধ্যে ঢালবেন এবং অন্য মেডিসিনগুলো আলাদা একটি বালতিতে গুলিয়ে তারপরেই ট্যাঙ্কের মধ্যে ঢালবেন। অবশ্যই এই এনপিকের সাথে অন্য কোনো মেডিসিন একত্রিত গোলাবেন না। আগে গুলিয়ে নেবেন, তারপরে ট্যাঙ্কিতে ঢেলে স্প্রে করবেন। তাহলে দুর্দান্ত কাজ পাবেন এবং অনেক সময় দেখা যায় এই এনপিকে 19-19-19 বা অন্যান্য যেকোনো এনপিকে সারগুলো অন্যান্য মেডিসিনের সঙ্গে মেশাতে গেলে বিক্রিয়া ঘটিয়ে ওষুধের কার্যকরী ক্ষমতা অনেকটা কমে যায়। তাই অবশ্যই আলাদা গুলিয়ে তারপরেই ট্যাঙ্কে ঢেলে গাছে স্প্রে করার চেষ্টা করবেন। এবারে এই মেডিসিনগুলোর সাথে সাথে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড। হ্যাঁ বন্ধু, হিউমিক অ্যাসিড যদি আপনি নেন তাহলে আপনাকে হিউমিক অ্যাসিড নিতে হবে 6 থেকে 12% যে হিউমিক অ্যাসিড, যেগুলো আমরা লিকুইড অর্থাৎ তরল আকারে পেয়ে থাকি। এগুলো আপনাকে প্রতি 15 লিটার জলের মধ্যে 30 ml ব্যবহার করতে হবে। আর যদি আপনি পাউডার ফর্মের হিউমিক অ্যাসিড নেন, যেগুলো আমরা 70 থেকে 80% বা এমনকি 98% পর্যন্ত পেয়ে থাকি, এই হিউমিক অ্যাসিডগুলো যদি আপনি নেন তাহলে প্রতি লিটার জলে আপনাকে 1 থেকে 1.5 গ্রাম হারে মেশাতে হবে। এই মেডিসিনগুলো অবশ্যই আপনি গাছে প্রয়োগ করবেন এই সময়ের জন্য। দুর্দান্ত একটা রেজাল্ট আপনি পাবেন। পরবর্তী সময়ে আপনার গাছের চেহারা দেখে অন্য চাষিরা অবাক হয়ে যাবে। তাই অবশ্যই কৃষক বন্ধু, শেষ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই।